1945 সালে লাহোরিয়া হাফেজ আব্দুল করিম একাডেমি প্রতিষ্ঠিত হয়। আজকে যারা শিক্ষার্থীরা সৌভাগ্যবান, আজকের লাহোরিয়ার প্রজন্ম এই যুগে লাহোরিয়া হাজী মুফাজ্জল স্মরণীয় বিদ্যাপীঠ, লাহোরিয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, লাহোরিয়া এসএমএ আহমদ মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই লাহোরিয়ার ছেলেরা এসএসসি পরীক্ষা দিতে নয়, সে দুর্দশা আমি দেখছি। এই স্কুলে ছেলেরা পরীক্ষা দিতে লোহাগা, তাদেরও দুর্দশা আমি দেখছি, আপনারা অনেকেই দেখছেন। আজকে নিজের বাড়ি খাওয়া আর ছেলে মেয়েরা এসে লাহোরিয়ার প্রতিষ্ঠানে লেখাপড়া করবা, এরপরে যখন আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম যেখানে সুযোগ পাওয়া চলে যাবা। আমি কিন্তু একজন ব্যর্থ পিতা, আমার কোন সন্তান ইউনিভার্সিটিতে পড়াতে পারে নাই। তোমরা সকল পিতার সন্তান যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো, তারা যেমন সৌভাগ্যবান, তোমার পিতা মাতাও তোমাকে জন্ম দিয়ে তারাও সৌভাগ্যবান। আজ অনেক কথা বলার আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত করতে হবে, যেহেতু আমাদের দিন আরো বক্তা আছে। আমি একটি কথা আজকে বলে দিতে চাই, এই লাহোরিয়া ভূখণ্ডে এই শিক্ষার্থীরা বিজ্ঞা, তারপরে তারা এই অনুষ্ঠান করছে, পিছনে অর্থের প্রয়োজন হয়। আগামী দিন তোমরা যখন এই ধরনের কোন অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নেওয়ার আগে তোমরা আমাদের যুবকদের সাথে দেখা করো, তোমাকে অর্থ আমরা দেব। আমি আরেকটা কথা বলে দিতে চাই, তোমাদের যারা অভিভাবক আছে, বাবা মা আছে, তোমাকে শিক্ষা দেব। শিক্ষার জন্য যদি কোনো পয়সার প্রয়োজন হয়, শিক্ষার জন্য যদি তোমাকে লেখাপড়া ডিগ্রি হতে হয়, আমার কাছে অন্তত তোমরা জানাবো, আমি তোমাদের সাথে আছি। অভিভাবকদের তোমাদের সাথে থাকবো। অনেক কথা আছে, আমি বলতে পারলাম না, সময় নিলাম না, আমার বন্ধুবার নজরুল বলবে কথা। এরপরে জুম্মার নামাজে সবাই চলে যেতে হবে। আমি মনের থেকে এই মহান আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত করে এবং এই জনপদ অনুর্বর জনপদ, এই অনুর্বর জনপদকে তোমরা উর্বর ভূমিতে পরিণত করতে পারো, এরকম আমি করি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আমি লাহোরিয়া সিন্ডিকেট সিনিয়র মাদ্রাসার সভাপতি। আসলে এই মাদ্রাসা 700-800-900 ছেলে মেয়ে, সেই জায়গা পাঠদান করার মতন কোনো কিছু নাই। এই যে প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম ওর ছোট ভাই রবিউল কাছে ফোন করলাম, রবিউল তুই তো আমার কিরানিগিরি হয়েছিস, মানে এই কিরানিগিরি এই কথাটা আমি কেন বলতেছি, রবিউল আমার কাগজপত্র তো ঠিক করে দিতে হবে, আমার তো সময় নাই। সে দিনের পর দিন বসে আমার বাড়ি থেকে কাগজগুলো ঠিক করে দিতেছে। এই জন্য আমি বলি যে রবিউল আমার কিরানি। আজকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেছে, তাকে ফোন দিলাম যে আমার এই মাদ্রাসায় একটা দিতে হবে, বিল্ডিং দিতে হবে, তাহলে একটি কাগজ পাঠাইছে। 4 মাসের পরে বলতো সবাই আমাকে কাগজ পাঠাইছে, আজকে দিনের ভিতরে আমার কাগজ পাঠান, দিনের ভিতরে কাগজ পাঠাইছে। আবার এই প্রিন্সিপাল ঢাকা শোনো নিয়ম দিয়ে আবার কাগজ পাঠাইছে যে এর হাতে হাতে পরের দিন মিটিং। আমার কাছে বলতেছে ভাই হাই স্কুলে করবেন, আপনার মাদ্রাসা করবেন, কলেজে যাওয়া ওটাকে এত ওটা করতে ওটা হয়ে যাবে, অসুবিধা কি? আপনার আশ্চর্য হয়ে যাবেন, এদিন থেকে 8টা প্রতিষ্ঠানে চলে দিলে তারপর 3টে প্রতিষ্ঠানে হবে। 3টে প্রতিষ্ঠানে লাহোরিয়া, আমি লাহোরিয়া মানুষ, আমি লাহোরিয়া কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে যে যে অবস্থানে তোমরা থাকো না কেন, এলাকা মানুষ, এলাকার মাটি, এর দিকে প্রত্যেকে আন্তরিকতার সাথে খেয়াল করবা। আমি তোমাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। আমরা যারা লোহাগড়া উপজেলার বাসিন্দা, একটি রাজনৈতিকভাবে একটি কথা বলি যে লোহাগড়ায় মানে সারা বাংলাদেশে 2টি প্রধান রাজনৈতিক দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুটি সংগঠনেরই বর্তমান লোহাগড়া উপজেলার যারা সভাপতির দায়িত্ব পালন করছেন, এই দুইজনই কিন্তু আপনাদের এই লাহোরিয়া ইউনিয়নের সন্তান।
অর্থাৎ রাজনৈতিক লোহাগড়াকে যারা নেতৃত্ব দিয়ে থাকে তারা এই লাহুরিয়ার সন্তান। এর পাশাপাশি যিনি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যায়ে অর্থাৎ উপাচার্য হয়েছে তিনি এই লাহুরিয়ার সন্তান। আরেকটি অজানা কথা বলি, আমি একদিন টিএসসি অডিটোরিয়ামের সামনে, টিএসসি বাইরের যে জায়গাটি, মাঠের মতো যে জায়গাটি আছে ওইখান দিয়ে হাঁটছিলাম। তো হঠাৎ করে ওইখানে আপনার একটি পায়রা অর্থাৎ শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়েছে একটা বড় দণ্ড দিয়ে। ওই জায়গাটা নিচে তাকাচ্ছিলাম, তা হঠাৎ করে দেখা আশিকুর রহমান ওনার মায়ের নামে এটি করেছেন। তো তখন আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আশিকুর রহমান, যিনি আহাদ সাহেবের সন্তান, তিনি তার মায়ের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি মোরাল করেছেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তির প্রতীক হিসেবে নির্মিত। এটিও আপনাদের লাহুরিয়া। লাহুরিয়াটি লোহাগড়া শুধু নয়, লোহাগড়ার নেতৃত্বে বাংলাদেশের অনন্য একটি ইউনিয়ন। এই ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জিএম নজরুল ইসলামকে পর্যায়ে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার ছোট ভাইকে। আরেকটা তথ্য দিচ্ছি, তা হলো যে যদিও এই দলটি মানে সরকারিভাবে দলের নামটা বলতে অনেকে, তো সেই আমাদেরও এই লোহাগড়া পর্যায়ে সভাপতি কিন্তু এই নামই। পবিত্র দিন, সময়ের সভ্যতা কথা বলার এক শেষ প্রান্তে পৌঁছেছি। আমি এই স্টুডেন্ট ফোরামের আয়োজিত এই অনুষ্ঠানে আগে আমি ছিলাম। সত্যি অনেক কথা, অনেক বন্ধুরা, আমাদের সঙ্গীরা, আমাদের সাথে আমার সাথে বলার ছিল পড়াশোনার লোকরা, আমার গল্পের মানুষ, আমার একটা শখ ছিল। যখন 91-তে আসি তখন কিন্তু লাহুরিয়ার স্মৃতি বিভক্ত করতে লাভে একটা ইউনিয়ন জনপদ, কিন্তু তার সব ভালো আছে, কিন্তু ইতিহাস খারাপ। আমরা একটা প্রায় 25 সাথে 8 কিলোমিটার দূরে থাকি, এত দূরে জনপথে মানুষ দাঙ্গাবাজ মানে দাঙ্গাবাজ বলতে কালিয়ার ছিল বড়রা, লোহার ছিল নাম। ওর কাছে দেখা সবাই আমি বিশ্বাসী ছিল। পরিস্থিতি আমার দ্বন্দ্ব, শিক্ষা তো দূরের কথা, আমরা শিক্ষা থেকে এই কথা বেশি সত্যি করছি। সেই কাউকে যখন দায়িত্ব নিয়ে আসছে সাধারণ সম্পাদক দেখতেছে করছি আজকের এই সম্মানিত অনুষ্ঠানে সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বললাম না সম্পাদনা করলাম, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আজকের এই শহীদবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা বাসী হয়ে গেছে, ঈদের শুভেচ্ছা আরও আছে। যাই দায়িত্ব যখন আমাকে 1971 সালে 91 সালে আসলাম, আমার একটা উদ্দেশ্য ছিল শিক্ষার উপরে বিয়ে। লাউনের মানুষের একটা যোগদান ছিল, ইয়াকে করব আর ফাইনালি করবো, কিন্তু বিয়ে বাড়ি ওটাই বিয়ে আসছে লাউনটাই বলতাম নতুন লজ্জা রাখতো, একদিন কত করে যায় না আমাদের পরিচয়টা হয়ে গেল। তখন এখন আমাদের যখন আসলাম সহিষ্কার উদ্দেশ্যে গল্প দেখি এমন অনেক বিচার আছে সমাধি হয়েছে, সেটা নিশ্চিত হয়েছে। সেই দুর্গাপুরতে আমরা খাই অবাক হয়েছে মনে হয় আমরা এসে 80 মিটারে আরো বেশি আছে নয় ডাকতে দোয়া ভিতরে আরো কষ্ট কোরআন করে শিক্ষার কাছে এগিয়ে আমাদের ইউনিটি থেকে রাজনীতি আমরা যেটাই করে দেখেন গ্রামকে আমাদের জনপদ, এই গ্রাম মায়ের বোন
এটাকে যদি আমরা সবাই সম্মিলিত অবস্থা দলের উঠে রেখে যদি আমরা এগোই নিশ্চয়ই আমরা তো একটা বলবো তারা লাউকে আমরা সাথে ঘুরে সেখানে শুরু হবে আলাদা আবার আলাদা আমি সেটা শুরু করবে আলাদা করবো পরে এই গ্রামে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি আমি এই নেতৃত্ব দেওয়ার সাথে আমাদের এই স্টুডেন্ট ফর্মের যে আয়োজিত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ধারাবাহিকতা করে রাখতে আমি অনুরোধ করবো সদস্য বিরোধীদের কারণ যারা এখানে শিশুদের তারা কাজ চাকরি করবে কেউ ব্যবসা করবে সংসারে জড়ায় হয়তো এরপরে তার উদ্যোগ ছাত্র ছাত্রী থাকবে কিনা তারা এই উদ্যোগটা ধরে রাখতে পারবে কিনা বা খুব ভয় আমাদের এখানে আশেপাশে একটা খবর রয়েছে এটা ছিল না একটা ভালো যত্ন করতে চলে তোরা খুশি লিপ্ত হয়ে কিন্তু আমি কষ্ট করে বানানোর দরকার তাই স্টুডেন্ট ফর্মকে তৈরি আসবে এই পরবর্তী যারা আসবে তারা স্ট্রং থাকে দিতে পারে এরকম মানুষও তৈরি করতে হবে তাহলে এই মানুষ কমতে থাকবে আমরা কিন্তু লাউডিয়া ধ্বংসকে সমর্থ করি কারণ দলদলের কারণ শিক্ষার্থী আমাদের আমরা এই যে একটা অনুষ্ঠান এই যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানুষকে একত্রিত করার আজকে এমন ছিল লাউডিয়া যে শিক্ষার জীবন আমি একটা এই গ্রামে ছিল উৎসব শিক্ষার জীবন তোমার শিক্ষাকে ছায়া তোমার দ্বারা পায়ে খালি আমি বুঝলাম লোক এক যে দেখলাম এটা খালি এই প্রতিষ্ঠান আজকে এই ছাত্রছাত্রীদের নিয়ে এটা কিন্তু ধরে রেখে এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখে আমি মনে করি যে এটা আমরা জাতীয় পর্যায়ে যেতে পারবো যেটাকে ইউনিভার্সিটি পর্যায়ে যাওয়া দরকার এই সকল ইউনিভার্সিটি পর্যায়ে যেতে হবে আজকে আমাদের যে ছাত্ররা আজকে যে ছাত্র বলি আমরা থাকি সমাজের এরা নিশ্চয়ই এই সমাজে যেমন শিক্ষা দীক্ষায় ভালো হয় কলেজ ইউনিভার্সিটি ভালো হয় কলেজ ইউনিভার্সিটি দেশে বিশ্ববিদ্যালয় ভালো চাকরি বাকরি করবে যেখানে থাকে না এই সংরক্ষণ বাইরে তার চলে আসে বছরে একবার যদি তারা যেখানে থাকবে না কেন যত বড় কাজ থাকে না কেন এই সংরক্ষণ যখন ডাকতে হবে আমি মনে করি তারা যদি থেকে চলে আসে পরিবার পরিচয় নিয়ে চলে আসে এইটা আমার একটা অনুরোধ থেকে সংরক্ষণে যারা নেতৃত্ব দিচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে কোনো নেতৃত্ব আমার কাছে একটা কথা লাউ থেকে সংস্কার করা এত বংশা এত বড় বংশা ইন্ডিয়া নেই আমরা সবচেয়ে 22 সেখানে আজকে আমরা প্রতিষ্ঠা করেছি এটা আমাদের একতা থাকার এই আমি সারা আমি যখন জানার ভূমিকা পাই সারা থেকে পরে যখন আমি শুরু করি একাডেমি অনেক হাসছে আবার বড় বড় নেতারা ব্যর্থ হয়ে গেছে আজকে আমি বুঝে উঠতে পারি এটা প্রকৃত হয়েছে এই যে রিসেন্টলি এই যে আমরা যেটা আসছে এসএসসি এইচএসসি বিএসসি যারা কেন্দ্র পাইছে এটা কিন্তু একদম বিশেষ শুরু করে এখানে একটা গল্প হয়েছে আমাদের এডুকেশন পলিসি আপনারা দিলেন না 90 মিনিট 60 চলে গেছে আপনি কি আছে এবং জায়গা আছে আপনি ক্লোজ করে আমি সকাল করে বিষয় কাজ করব ফোকাস করে দিতে হবে তো আমি কি করব আমি এই বছর দিয়ে সামান্য 3 রুট একটা রুট ছেড়ে দিই স্যার তুমি বলো একটা কথা কেন্দ্রভাবে সেই দিন যেহেতু পুলিশের নিশ্চয়তা দিতে হবে যতক্ষণ পুলিশরা দাম দিচ্ছে না দামে তখন তোমার আপনার কোনো বড় কি হবে এখানে কোনো কেন্দ্রই হবে যতক্ষণ সিকিউরিটি হবে পুলিশ দাম কোনো সিকিউরিটি হবে আপনি যদি কষ্ট করেন অনেক যত পুলিশে এই সেটা আপনার দেখা পাবো তোমাদের উইকেন্ড এসএসসি জিএসসি এই কারণে আমি কখনো নির্ধারণ পরিস্থিতি ছেড়ে দিই ছেড়ে দিই একটা রুগী কোনো রকম বন্ধুবার কষ্ট হয় এই সেন্টারগুলো হয় তাহলে আমাদের ওই মেয়েরা গার্জিয়ানরা ওদের ভোগাকে কষ্ট হয় তাদেরকে ভর্তি দিতে হবে যাই করার চেষ্টা করছি সম্ভব করার চেষ্টা করছি আমি আশা করি আমি একটা কথা বলবো যে সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন বড় দলীয় দল সংখ্যা সবাই এই মানুষের সমস্যা কারণ আমরা জানি রক্ত দিয়ে আমাদের তৈরি কিন্তু অনেক ইতিহাস ওই ইতিহাস বলি এইভাবে আবার সমস্ত ইতিহাস ভুলে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি যে অবস্থা আমাদের জেনারেশন থেকে অবস্থা আমাদের লাউডি পরিবর্তন আমাদের একটা জায়গায় যে লাউডের
একেবারে একটা সামর্থ্য করতে পারে, তাহলে আমরা একটা চেষ্টা করতে পারি। আমরা যেমন আমাদের কিন্তু ব্যায়াম দেওয়া উচিত, আমরা ভালো দিকটা একটা ব্যায়াম দেওয়া করা উচিত। এই আমার কিন্তু আশা। হয়তো জনতা ব্যায়াম করে এই ইন্ডিয়ান পরিস্থিতিতে রাহুল মানুষের সব দিচ্ছে না, যদি আমাদের একত্রিত থাকে কোন ত্যাগ কোন দল, আমার কাছে বিড়ালে ইঁদুর চলতে পারে, সে কালো হোক আর সাদা, সে আউলি কোথাও বিএনপি যদি আমার সেখানে সরকার থাকে আর যে দল যার সাল একটা লোক দেশে আমাদের একটা দল হবে ওদের দেশে যায় বাবু একটা নেতা ডাইরেক্ট আমার লাউকে সুন্দর করা এই স্মৃতি করা, এই যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করা, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা, এইটা আমার আমি আর বাড়িতে আমার এই অনুষ্ঠানে যারা কাজ যারা প্রধান আছে তাদের কাছে আপনার বলুন এই মানসিক অবস্থা তৈরি হবে, আপনার মানুষ হওয়ার কারিগর এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আসেন, প্রত্যেক মানুষের অবস্থা এই তৈরি হয় যে আমাদের সন্তানরা আমার দাম প্রচার করা ভালো এই আজকে আমি কথা বলবো না, তা আমার একটা কথা এই কথা বলছি উন্নতি করার জন্য গায়ে গায়ে প্রশ্ন করে লাউলের ব্যাপারে আমার প্রতি পরীক্ষা প্রাইজ আব্দুল সালাম চিন্তায় আমার বিচারপতি প্রাইজ আমার দল আমার ভেঙে যায় দল আজকে বিচার নিয়ে আমার পরীক্ষা পুরা কোনো ব্যবহার বিচার করি তিন দলের লোকের বিচার এরকম দোয়া করবে আমাদের মধ্যে যদি সামগ্রিক চিন্তা না থাকে আমরা এই চিন্তা ভাবনা উঠে লাউলে একটা সুন্দর একটা দেওয়া আমাদের ইউনিয়ন যে ইউনিয়নের মাধ্যমে একটা ইউনিয়ন একটা এবং বেশি দোয়ার জেলা বেশি দর্শকরা মানুষ 22টা ভোট এটাকে দুইভাবে ভাগ করে এর মনে ইউনিয়ন আছে 6 মাত্র 12 ভোট আমাদের 22 ইয়ার বিশ্ব ভোট ইউনিয়ন আছে মরাই জেলাতে যশোর দিকেও অনেক সব বলছিলাম যাই আমরা সবচেয়ে বড় শিক্ষায় দীক্ষায় সব দিকে লড়াই করতে এই মানুষের অনুষ্ঠান আমাদের ফেডারেশন করতে হবে, এই মানুষের প্রয়োজন এটা দল বলে উঠে রেখে ওই ওকে স্যার এই নেতৃত্ব দিচ্ছে সুলাম মিয়া স্যার সে বলে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বলে সেইভাবে আরো ট্রিটমেন্ট করবে। আমি সবাইকে আবার আমাদের আমার নিজের আবাস অনুষ্ঠানে সবাই ভালো পছন্দ কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আমার ধন্যবাদ জিএম নজরুল ইসলাম চাচাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের এখনো একজন তিনি বক্তব্য দিতে বাকি আছে। যেহেতু আমাদের অনুষ্ঠানের অন্যতম একজন বিশেষ অতিথি শিকদার আব্দুল সালাম চাচা উনি জরুরি কাজে চলে যাচ্ছেন, যাওয়ার পূর্বে ওনাকে অনুরোধ করব আমাদের এই যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালনা করলো, সে লোহাগড়া থেকে আমার একটা কথাতেই চলে আসছে, আমরা তাকে আসলে কোনোভাবেই ওইভাবে সম্মানিত করার যোগ্যতা আমাদের নেই। তারপর আমাদের লাহোর স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে তাকে আমাদের একটি টি শার্ট প্রদানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। টি শার্টটি প্রদান করবেন শিকদার আব্দুল সালাম চাচা। এখন টি শার্টটি নিয়ে আসছে কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমরা অনেকেই অনেক কথা বলেছি যে আমাদের এলাকায় যারা বড় অফিসার হয় অনেকে আমাদের এলাকার খবর রাখে। এর কারণ দুইটা, ভালো ছাত্র হলেই সে যে এলাকার খবর রাখবে এটি কিন্তু নয়। একটি ছাত্রের মাঝে যদি সামাজিক দায়বদ্ধতাটি গড়ে না ওঠে, সমাজ নিয়ে সে যদি চিন্তা না করে, তার এলাকার মানুষের কাছে নেবে না। অর্থাৎ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের এই দায়িত্বটি তাদের উপর বর্তায় যে ছাত্রদের মাঝে এলাকা প্রীতি, সামাজিক দায়বদ্ধতাটি তারা সৃষ্টি করবে।
আজকে আমি হলফ করে বলতে পারি এই সংগঠনটি যারা করেছে, যে ছাত্ররা করেছে, তারা এই এলাকাকে ভালোবাসে, এই এলাকার উন্নয়ন চায় বলে এই সংগঠনটি তারা করেছে, অর্থাৎ তাদের মাঝে এই সামাজিক দায়বদ্ধতাটি রয়েছে। এবং যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রবিউল ইসলাম, আমরা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমরা অনেকেই আমাদের চিত্রা ছাত্র কল্যাণ বা চিত্রা হেল্পডেস্কের বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা তার কাছে আমরা গিয়েছি, তার পরামর্শ সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি। অর্থাৎ এই মানুষগুলো সামাজিক দায়বদ্ধতার পারে ভবিষ্যতে লাহুরিয়াকে, ভবিষ্যতে লোহাগড়াকে, নড়াইলকে অনেক বেশি এগিয়ে দিতে। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ রবিউল ইসলাম, যিনি কাজী মোফাজ্জল স্মরণে বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বড় ভাই ছিলেন এই লাহুরিয়া কৃতি সন্তান। উপস্থিত লাহুরিয়া স্টুডেন্ট ফোরাম আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিগণ, বিশেষ করে আমাদের লাহুরিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার সম্মানজন্য প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক বৃন্দ, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড নুন। প্রথমে আমি এখানে উপস্থিত হতে পেরে আমি বলবো আই ফিল ভেরি মাচ প্রাউড টু বি হিয়ার। তোমাদের মাঝে বিশেষ করে আমি উপস্থিত বাচ্চাদের মাঝে সবসময় উপস্থিত হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি, আমি গর্ববোধ করি এইসব নতুন মুখের সামনে যখন আমি আসি। আমি এর আগে চিত্রা সহ অন্যান্য বিভিন্ন যত স্টুডেন্ট ফোরাম আছে আমাদের জগন্নাথ, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গায় ওরা যখন আসে আমার বুকটা ভরে যায়। আমি সবসময় ওদের সাথে একাকিত্ব ফিল করি এবং ওদের মাঝে সবসময় যাওয়ার চেষ্টা করি, বা ওদেরকে বুদ্ধি হোক, পরামর্শ হোক, গাইডেন্স হোক, ফাইন্যান্সিয়ালি হোক, যেভাবেই হোক হেল্প করার চেষ্টা করি। এটা করি আসলে লোক দেখানোর জন্য না, এটা আমার ভিতর থেকে আসে, আমার অন্তর থেকে আসে। আমি জানি আমি আমার লাইফটা কিভাবে আমি আগাইছি সেটা আমি জানি, কত কষ্ট করে স্ট্রাগল করে ধাপে ধাপে এগিয়ে গেছে আমি জানি। এই কষ্টটা জানি বলে আমি এদের সঙ্গে সবসময় থাকি, সবসময় মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। তো সম্মানিত বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, বিভিন্ন সাইডে বিভিন্ন সেক্টরে কথা বলছেন। আমি আজ আপনাদের যেহেতু অতিথিরা আছেন প্লাস আমাদের স্টুডেন্টদের সামনে আমি রিয়েল লাইফ কিছু কথা বলতেছেন, যেগুলো আমি মনে করি যে এই ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতে তাদের পাথেয় গড়ে তুলতে পারে। আমি আজ একটি ছেলের কথা বলবো, একটা ছোট্ট ছেলে, তখন ছোটই বলবো, যে ছেলেটা বিশ্বাস, মনে যে বিশ্বাস, অদম্য যে স্পৃহা, তারপরে তার জন্যই যে ছেলেটা আজ রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, সেই ছেলেটার আজকে গল্প বলবো। তার আগে আমি প্রথমে ধন্যবাদ দিয়ে দিতে চাই আমাদের স্কুলের আমার শিক্ষক, সাবেক শিক্ষক মরহুম বাদশা মতিউর রহমান স্যারকে শ্রদ্ধা করে সম্মান করতে চাই। এই জন্যই যে স্যার যদি আজ হাজী মোফাজ্জল স্মরণীয় মাধ্যমিক বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত না করতে গেলেন, হয়তো আমি আজ এখানে আসতে পারতাম না, হয়তো আমার মতো অনেকেই আজ এভাবে আসতে পারতো না। এই লাহুরিয়া এর আগে উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে গেছেন যে অন্যান্য জায়গায় গার্লস স্কুলে একটা জায়গায় নিয়েছে, তার 15 বছর পরে আমাদের এই হাই স্কুলে প্রতিষ্ঠিত হয়েছে। তো একটা প্রতিষ্ঠান একটা এলাকার চিত্র বদলে দিতে পারে। একসাথে সাবেক আমি নাম বলবো না, দুইটা জেলায় একজন একটা বিশ্ববিদ্যালয়, মানে তখন প্রেসিডেন্ট বলছিল তুমি কি নিতে চাও, সে বলছিল একটা বিশ্ববিদ্যালয়, আরেকজন চাইছিল তুমি কি নিতে চাও, বলে আমাকে একটা টেক্সটাইল কারখানা ফ্যাক্টরি দেবে। যেখানে বিশ্ববিদ্যালয় হলো সেখানে দেখা গেল আজ অনেক বেশি তারা প্রতিষ্ঠিত, সেই এলাকা অনেক বেশি ডেভেলপ, আর যেখানে ফ্যাক্টরি দিল সেখানে এখন শ্রমিকই আছে। তো আমাদের লাহুরিয়াতে এই 5টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বলে আজ লাহুরিয়া থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারছে। তো একটা ছোট ছেলে তখন ক্লাস 8-এ পড়ে, সেই ছেলেটা আমাদের স্কুলে তখন শুধুমাত্র আর্টস ছিল, আর কোনো সাবজেক্ট ছিল না। তার খুব ইচ্ছা, মনের ভিতরে ইচ্ছা আছে কমার্স পড়বে, কিন্তু কমার্স নেই, কোথায় যায় কিভাবে যায়
যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতে হবে। তো আমাদের এই লাউমিয়া আমরা মনে করি যে দেশের ভিতরে অত্যন্ত একটা এলাকা, যেখানে আমি এখনো বিভিন্ন জায়গায় গেলে, যেমন সাতটাতে যখন ট্রেনিং করি, ট্রেনিং ক্লাসের মধ্যে হঠাৎ করে একজন সে আমাদের নড়াইলে মুসলিম চলে যায়, তখন এডিশনাল এসি ছিল, এখন সে ডিআইসি হয়ে গেছে। তো হঠাৎ করে আমি সামনে বসা, আমাকে জিজ্ঞেস করে বাড়ি কই, আমি বললাম নড়াইলে কোথায়, লোহাগড়া কোথায়, লাহড়িয়া। ও ভুলছেন না, মানে ভরা ক্লাসের মাঝে আমি খুব বিব্রত হয়ে গেছি লোকের সামনে। বলে কেনা কাদা বলে দেয়, বলছে কেনা আর আমি ভুলছেন এলাকা। তো সেখান থেকে আসছিল আমার তখন ব্যাচমেন্ট আমার কেমন ভুলছেন। তো আমাকে কেউ জিজ্ঞেস করে ভুল কিভাবে চুরি করতো, কিভাবে এখনো কি করে চুরি করে। তা আমি সেখানে গর্ব করে স্যারের ক্লাস যখন শেষ হয়, আমি দেখলাম যে একটু বিব্রতকর অবস্থা। তখন লাস্টে ক্লাস শেষে আমি একটু মাইক্রো ডাক করলাম। ওই দিনের আমাদের একটা রীতি আছে যে ক্লাস শেষ হলে কোনো গেস্ট আসলে ভোট অফ থ্যাঙ্কস দিতে হয়। ভোট অফ থ্যাঙ্কস মানে সামনে তাকে কিছু বলতে হয়। তো ওই দিনের ভোট অফ থ্যাঙ্কসটা আমি নিজে নিলাম যে আমিই বলবো। তো সেখানে বললাম যে স্যার, আপনি যে নড়াইল থেকে আসছেন বা যে লাউড়িয়া থেকে আসছেন, বর্তমানে সেই লাউড়িয়া নেই, এখন লাউড়িয়া অনেক বেশি চেঞ্জ হয়েছে। এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, কাটা নেই বললেই চলে। আর গরু চুরি স্যার অনেক আগে এক সময় ছিল, এখন ওটা ইতিহাস হয়ে গেছে। এখন লাউড়িয়ার প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়েরা শিক্ষিত, আর জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে তারা প্রতিষ্ঠিত, নিজেদেরকে তুলে ধরতে পেরেছে। তো স্যার ক্লাসে যে বলছে না তুমি এটা মাইন্ড করো না, আমি আসলে কথা বলেছি। স্যার হয়তো কথা বলেন, কিন্তু আমরা তো বুঝি, আমাদের তো বুকে বাঁধে। কোনো প্রবলেম যদি বলেন লাউড়িয়াকে নিয়ে কোনো কিছু, সেটা আমার লাগে। লড়াইকে নিয়ে কিছু বললেন যেখানে লাগে, সেটা তো লাউড়িয়ার কথাই নেই। তো সব জায়গায় আমি চেষ্টা করি লাউড়িয়াকে হাইলাইট করতে, সবসময় লাউড়িয়াকে উঁচুতে স্থান দিতে। কারণ লাউড়িয়া লড়াইয়ের মধ্যে অত্যন্ত এক সময় হয়তো ছিল প্রত্যন্ত এলাকা, যেখানে একজন শিক্ষিত লোকই খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু আজ আমি বলবো যে লড়াই জেলার মধ্যে ইন্ডিয়া গঠন করে লাউড়িয়াই সবচেয়ে ডেভেলপ। লাউড়িয়ায় অনেক বেশি অফিসার, লাউড়িয়া ছেলেমেয়েরা অনেক বেশি অগ্রগামী সর্বক্ষেত্রে। আজ আমি যখন এসএসসি পাস করলাম, তখন আমাকে বলা হলো যে লড়াই বলে কলেজ আছে কলিতা, তখন লাউড়িয়া কলেজ পরিবার পাইনি, ওখানে ভর্তি হতে। আমি তখন এসেছিলাম না, আমি এখানে ভর্তি হবো না। পরে আমার জিদের জন্যই আমি কিন্তু যখন কলেজ স্কুলে ভর্তি হই, তখন আমাকে কলেজ স্কুলে ভর্তি করতে চাই না। আমার নিজের জিদের জন্যই আমাকে ওখানে পাঠাইছে। তাও 6 মাস হয়ে গেল, 6 মাস আমি পড়াশোনা করি, স্কুলেও গেলাম না, আমার ওদিকে যায় না। তখন বাবা বাধ্য হয়ে আমাকে ওই স্কুলে ভর্তি করে দিল। ওখান থেকে পরে আমি আমাকে এদিকে ভর্তি করে রাখছি না, এদিকে ভর্তি হবো না। তখন আমাকে আমার জিদের জন্যই তখন ঢাকা কমার্স কলেজে ভর্তি করে দিল। ঢাকা কমার্স কলেজে ভর্তি হলাম, ওখান থেকে তো প্রতিযোগিতা অনেক বেশি। গ্রামের একটা ছেলে হঠাৎ করে কলেজে, ঢাকা কলেজে তাদের 60 তাদের যে হঠাৎ করে যে পেশা টাকা এটা নিজেকে তুলে ধরা অনেক কাজ, প্রতি পদে পদে। এই জন্যই বলছি যে স্ট্রাগল, প্রতি পদে পদে ঢাকা গিয়ে গিয়ে আস্তে আস্তে করে উঠতে হবে। এইভাবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে তো পড়াশোনা আমি যখন এমবিএ করি, এমবিএ করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সবাই বন্ধুরা দিচ্ছে, আমি একটু দেখি কি হয়। তো দেখি দিয়েছি, ভাইবা দিতে গেছি। তো ওরা সিনিয়র অনুযায়ী সারাইছে, পরে দেখি আমি পাস করছি ঢাকা এক্সিকিউটিভ অফিসার। তো আমি নিজেই বিশ্বাস করতে পারি না, কারণ তাই 5-7 বছর আগে পাস করে সবাই তো পরীক্ষা দিচ্ছে। একটা চাকরি তো যে অবস্থা, একটা পোস্টের জন্য হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন। তোমরা তো জানো বিসিএস এ এবার প্রায় 4 লাখ অ্যাপ্লিকেশন করছে, 38তম বিসিএস এ 40 আসতেছে হয়তো সেপ্টেম্বর অক্টোবরে আসবে। তো এই ধরনের 4 লাখ পরিচয়, সেখান থেকে পোস্ট কয়টা কোড়া বাদ দিলে থাকে প্রায় 300 বা 100-200। আর কোড়া যদি ধরি আমি, তাহলে হয়তো 400-500 জেনারেল ক্যাডার। এই 400-500 মধ্যে 4-5 লাখ থেকে আমার 400-500 ক্যাডার অফিসার আসতেছে। আর যদি কোড়া বাদ দিই, মেধা থেকে আসতেছে মাত্র 100 থেকে 200। এর ভিতর নিজেকে স্থান দিতে হলে আমাদেরকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। আদারওয়াইজ এটা কোনোভাবেই সম্ভব না। কারণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার বেতন ভাতা সবকিছু
ডাবল করে দিবে, সুযোগ সুবিধা সব কিছু বের করে দিবে। এখন ছেলে মেয়েদের একটাই দেয় কিভাবে বিসিএস ক্যাডার হওয়া যায়, কিভাবে বিসিএস চাকরি পাওয়া যায়। এই চাকরিটা পাওয়ার কিন্তু সবাই চেষ্টা করবে, অত সোজা না, অত সহজ না আমি বলবো। কারণ পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে সারা দেশের যত লাইব্রেরি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গায় কিন্তু স্টুডেন্টরা চেষ্টা করে যে কিভাবে পিলিতে টিকবে, রিটেনে টিকবে। তারপর প্রতিটা স্টেজ, একটা বিসিএস এর স্টেজ শেষ করতে 2-3 বছর লেগে যায় নিয়মিত ফাইনাল। তো এটা অনেক কষ্টের একটা ফল, এত সহজে এটা অর্জন করা যায় না। তো যাই হোক, আমি প্রথমবার যখন বিসিএস দিলাম, আমি ঢাকা ব্যাংকের স্যালারি সবচেয়ে হাই ওই সময় 2008 সালে 30,000 টাকা স্যালারি। এখন মনে হয় 65 বা 68 এরকম মানে ঢোকার সাথে। তো এখন ফ্রেশ গ্রাজুয়েট, তার জন্য ওই সময় 30,000 টাকা বেতন ছিল অনেক বেশি। আমি মনে করি অন্যান্য ব্যাংকে দেখেন 10-15-20,000 টাকা বেশি বেতন দিত। তো সেই ব্যাপারটা পরীক্ষা দিলাম, ওটাও হলো। আমি তখন স্ট্রাকচার ছেড়ে ঢাকা ব্যাংকে জয়েন করলাম। ব্যাংকে জয়েন করার পর দেখি যে সব দিন না রাত বুঝি না, সকালে ঢুকি আর সন্ধ্যার পর বের হই। তখন ভাবলাম যে এভাবে চলতে পারি না, কাটতে পারি না। তখন চিন্তা করলাম বিসিএস দেওয়ার চিন্তা কখনো করি না, কারণ তখন ওই স্যালারি ছিল অনেক কম। তারপর বিজনেস ফ্যাকাল্টি আমরা যারা ছিলাম, এদের বিসিএস দিব এরকম চিন্তায় আমার মাথায় আসতো। এরা চিন্তা করতাম আর চিন্তা করে এরা বিসিএস আমরা মাল্টিন্যাশনালে জব করবো, ব্যাংকে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে জব করবো, এরকম চিন্তা ভাবনা আছে। এখন তো এখন তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আর মাল্টিন্যাশনাল বা ব্যাংকে বুঝে না, আগে সবাই আগে বিসিএস করছে, তারপরে অন্য কিছু করতে। তো যাই হোক, ঢাকা ব্যাংকের পরে আমি মানে খেলা ছেলে অ্যাপ্লিকেশন দিলাম, রিটেনে ঠিক হলো। পরে দেখি যে আমি একটা ফলো করি না, পরীক্ষার আগে রাতে গেছি। এটা কিন্তু তোমাদের আবার এটা ফলো করবে না বলছে আর কি। নীল খেতে গেলাম আগে রাতে, বই নেই আমার কাছে। রিটেনের আগে রাতে গেলাম, নীল খেতে বই নেই। আমার মনে আছে এক বড় ভাইয়ের কাছে ভালো দুদিনটা বই পেলাম, আধুনিক বই আমার কাছে ছিল না। তা আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী আর হচ্ছে ম্যাথ, 3টা বই আমি নীল খেতে পরীক্ষার আগে দিন রাতে কিনলাম। কিনে ওইভাবে কোনো রকম পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করলাম। তারপরে এরপরে তখন তো আমার বিসিএস আনসার ক্যাডারে হলো। আনসার ক্যাডারে জয়েন করার পর এরপরে আমি আমার পুলিশে দেখলাম বিসিএস এ যখন আসলাম, তাহলে আনসারের ক্যাডারে থাকবো, তখন একটু পড়েই পরীক্ষা দিই। এরপরে আমি তো পড়ে পরীক্ষা দিলাম, পরে পুলিশে আসলাম। যাই সেটা আমার উদ্দেশ্য না। আমি আজ এখন আমি ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটেকশন আছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকি। ওনাদের সিকিউরিটি মাঝে মাঝে রাষ্ট্রপতি মহোদয় দিতে হয়। তো আজ আমি যেখান থেকে যে গ্রামে ছিলাম, আজ প্রায় বিভিন্ন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী শিল্পকলা যাবেন, সংস্কৃতি মন্ত্রীর সভাপতিত্ব করে মিটিং হয়, সেসব মিটিং আমি অ্যাটেন্ড করেছি। তো বলছি বাংলাদেশে এমন কোনো মিনিস্টার নাই বা এমন কোনো ভিআইপি নাই যাদের সঙ্গে আমার মিটিং সিং করতে হয় না, রেগুলার ওনাদের সাথে মিটিং করা হয়। বিচারপতি মহোদয়দের যে প্রোটেকশন থেকে শুরু করে, জেলপতি থেকে শুরু করে সব আমি যে আমার কাছ থেকেই নেই। কিছু হলে আমাকে ওনারা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে সমস্যা একটু দেন। তো এটাই এই জন্য বলছি যে আজ কোথায় ছিলাম, আর ইনশাআল্লাহ নিজের দৃঢ়তার কারণে, নিজের স্পিয়ার কারণে, অদম্য স্পিয়ার কারণে আমি আজ এই জায়গায় আনতে পেরেছি। তোমরা সমমতি স্টুডেন্ট, তোমরাই পারো আগামী দিনে ভবিষ্যৎ গড়তে। নিজেদেরকে নিজেরা মনের ভিতরে একটা ইচ্ছা, স্বপ্ন থাকবে। মানুষ কিন্তু তার স্বপ্নের সময় বড়, নিজেকে কখনো কোনো বিষয়ে ছোট ভাবা যাবে না, অন্য থেকে কম ভাবা যাবে না। নিজেকে সবসময় চিন্তা ভাবনায় করবে, স্বপ্নে সবসময় নিজেকে বড় করে তুলে ধরবে। তোমরা সবসময় একটা কথা মনে রাখবা যে আমিও পারবো, আমরাও পারবো। না পারার কিছু নেই, মানুষের বাসাতেও কিছু নেই। তোমরা এটা মনে করো না যে আমি এই গ্রামের বা এই স্কুলের, এই কলেজের আমি পারবো, ওদের সাথে কম্পিটিশন করে পারবো, কখনোই না। আমি কিন্তু নিজের ভিতরে সবসময় আমার বিশ্বাস ছিল যে আমি পারবো, আমি ভালো কিছু করতে পারবো, ভালো জায়গায় আমি যেতে পারবো। এই বিশ্বাসটা ছিল বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। এই বিশ্বাসটা থাকলে আমি ভবিষ্যতে আরো অনেক উঁচুতে বড় জায়গায় যেতে পারবো। তোমাদেরকে বলবো, তোমরা সময় মতো পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, এই তোমরাই পারো নিজেদেরকে গড়তে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের সোসাইটিকে গড়তে। কারণ এই মাননীয় প্রধান, আমি এপ্রিলে যখন উমরা হজ করতে গেলাম মাকে নিয়ে, আমার বাবা মার একসাথে কথা বলছো, তো মা বললো হজ করতে যাবে, তো মাকে নিয়ে উমরা হজ গেলাম। তখন এই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা ট্যুর সৌদি আরব এবং ইংল্যান্ড একই
সাথে দুইটা টাইমিং করছে। ওনার সাথে দূরে একদিকে আমার নাম চলে আসছে, আবার আরেকদিকে ওরা হজারের আগে প্রসেস করে দিয়েছে। পরে কি করলাম, মাকে নিয়ে যে তোমরা হাতে নিয়ে করছে এটা জীবন তো আগে, পরে আমি এটাই বেছে নিয়েছি। মানে চিন্তা করলাম পরে দূরে যাবো। আমার এই সেপ্টেম্বরের 11 তারিখ থেকে চীন আছে, চীনে 15 দিনের একটা ট্রেনিং এ যাবো। তো আমি এটা এই জন্যই বলছি, এটা তোমাদেরকে জানলাম যে তোমরাও পারো একদিন এরকম আমার মতো, কারণ তোমাদের চেয়েও তোমরা তো এখন অনেক আলোকিত, তোমাদের হাতের মুঠোয় এখন সারা বিশ্ব বলা যায় গ্লোবাল ভিলেজ যেটা। কারণ এখন মোবাইলের ভিতরে তোমরা জব সাইট থেকে শুরু করে সমস্ত ধরনের সাইট তোমরা পাবা। সে চাকরির সাইট পাবা, জেনারেল নলেজের সাইট পাবা, আবার সামাজিক যে সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইট আছে সেই সাইটগুলোও পাবা। ভালো মন্দ সব সাইটই আছে, তোমাদের বেছে নেওয়া। তোমরা কেউ ফেসবুকে অতিরিক্ত টাইম কাটাবো না, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। ফেসবুকে যদি বেশি টাইম কাটায় তাহলে কিন্তু শেষ ধ্বংস। ফেসবুকে মিনিমাম একটু যোগাযোগ থাকলেও একটু ব্যবহার করলে সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত নেশা যেন না হয়ে যায়।